সিংগাইর সরকারি কলেজ 2019-20 শিক্ষাবর্ষ দ্বাদশ শ্রেণী ব্যবসা শিক্ষা শাখা। আজ বুধবার 25/11/2020 বেলা 12টার এই সময়ে ব্যবসা শিক্ষা শাখার দ্বাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের ক্লাস সেশন বা ক্লাস কার্যক্রম। এখনকার এই ক্লাস কার্যক্রম অনলাইন ক্লাস কার্যক্রম পরিচালনা করছি আমি মোহাম্মদ নুরুল হক, সহকারী অধ্যাপক, মার্কেটিং বিভাগ, সিংগাইর সরকারি কলেজ। আমরা দ্বাদশ শ্রেণীর যে ক্লাস কার্যক্রম শুরু হয়েছে, দ্বাদশ শ্রেণীর ক্লাস কার্যক্রমের ধারাবাহিকতায় আমরা দ্বাদশ শ্রেণীর সিলেবাসের বা পাঠের অংশ হিসেবে আমি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করতেছিলাম। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ষষ্ঠ অধ্যায়, প্রথম পত্রের যে ষষ্ঠ অধ্যায়, সে অধ্যায়ের হেডিং বা শিরোনাম হচ্ছে পণ্য ডিজাইন, প্রোডাক্ট ডিজাইন। ইতিমধ্যেই আমরা বিগত ক্লাসে পণ্য ডিজাইন ধারণা, পণ্য ডিজাইন বলতে কি বোঝায়, ডিজাইনের গুরুত্ব, ডিজাইনের উদ্দেশ্য, ডিজাইনের ধরন এবং ডিজাইনের পর্যায়, এই বিষয়সমূহের উপর আমরা আলোকপাত করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় পণ্য ডিজাইনে প্রভাব বিস্তারকারী উপাদান, ফ্যাক্টরস এফেক্টিং প্রোডাক্ট ডিজাইন। আজকে আমাদের আলোচনার বিষয় পণ্য ডিজাইনে প্রভাব বিস্তারকারী উপাদান। আমরা জানি ডিজাইন এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে একটি ভালো ডিজাইন বা একটি মানসম্মত ডিজাইন ক্রেতার আকর্ষণ, ক্রেতাকে ধরে রাখা, বাজার সম্প্রসারণ, প্রতিযোগিতামূলক সামর্থ্য সৃষ্টি, এমনতর বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আবার এই একটি ডিজাইন দেওয়ার সময় বা ডিজাইনকালীন সময়ে একটি কোম্পানি বা একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের অনেকগুলো বিষয় ডিজাইন কার্যক্রমকে কি করে থাকে, প্রভাবিত করে থাকে। যে সমস্ত বিষয় একটি পণ্যের ডিজাইন কার্যক্রমকে প্রভাবিত করে থাকে, সেই বিষয়সমূহ নিয়ে আমরা আজকে আলোচনা করব। পণ্য ডিজাইনে প্রভাব বিস্তারকারী যে উপাদানসমূহ বা যে বিষয়সমূহ, সেগুলো হচ্ছে ক্রেতার প্রয়োজন, 1, ক্রেতার প্রয়োজন, 2, অপারেশন সুবিধা, 3, কার্যকারিতা, 4, মালামাল, 5, কার্য পদ্ধতি ও যন্ত্রপাতি, 6, স্টাইল পরিবর্তনের প্রবণতা, 7, ক্রেতার ক্রয় ক্ষমতা, 8, ব্যয়, 9, স্থায়িত্ব, 10, আকর্ষণীয়তা, 11, প্রতিযোগিতা মোকাবেলা, এবং লাস্টলি 12 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে গ্রহণযোগ্যতা। এমনতর উপাদানসমূহ পণ্য ডিজাইনে প্রভাব বিস্তার করে থাকে। আমাদের আলোচনায় এই বিষয়সমূহ কেমন হতে পারে, প্রভাব বিস্তারের দৃষ্টিকোণ থেকে, এই নিয়ে হচ্ছে পণ্য ডিজাইনে প্রভাব বিস্তারকারী উপাদানের আলোচনা। প্রথমত হচ্ছে ক্রেতার প্রয়োজন।
ক্রেতার প্রয়োজন একটি পণ্য ডিজাইনে গুরুত্বপূর্ণ বা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কি করে থাকে পালন করে থাকে। একটি পণ্য ক্রেতার কি প্রয়োজন মিটায় বা কি ধরনের চাহিদা মিটায় গোড়ার দিক থেকে ফান্ডামেন্টালি বা মৌলিক অর্থে একটা একটা মানে এটা যে জাতীয় চাহিদা মিটায় তার সাথে সামঞ্জস্য রেখে কিন্তু পণ্যের ডিজাইন দিতে হয়। একটি পণ্য ক্রেতা মূলত যে প্রয়োজন মিটায় এই প্রয়োজন মিটানোর সাথে সাথে এই প্রয়োজনকে মিটাতে গিয়ে এটার ব্যবহার, নাড়াচাড়া, বহন করা, ধারণ করা এমনতর অনেক বিষয়ের সাথে সামঞ্জস্য রেখে মূল প্রয়োজনের আলোকে ডিজাইন কেমন হতে পারে তার আলোকেই কিন্তু কি করতে হয়, ডিজাইন করতে হয়। তাই তো ক্রেতার প্রয়োজন পণ্য ডিজাইনে কি রাখে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে অপারেশন সুবিধা। অপারেশন সুবিধা বলতে বোঝায় একটি পণ্য উৎপাদনকালীন সময়ে আমরা জানি ডিজাইন হচ্ছে আকৃতি, অবয়ব গঠন, প্যাটার্ন, রং বা এমনতর ধারণাগুলোর সংমিশ্রণ হচ্ছে ডিজাইন। তাহলে একটি পণ্য এখানে পয়েন্ট ব্যবহার করা হয়েছে ডিজাইনে প্রভাব বিস্তারকারী দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান যেটা সেটা হচ্ছে অপারেশন সুবিধা। অপারেশন বলতে বোঝায় একটি পণ্য কার্য ডিজাইন রূপ দেওয়ার সময় বা ডিজাইন করার সময় যে ডিজাইন দেওয়া হয় সেই ডিজাইনের আলোকে কাজ কাজ করাকালীন উৎপাদন কার্যক্রম চলাকালীন সময়ে যাতে সব রকম বিষয়ের সাথে বিষয়টা উপযোগী হয়ে ওঠে, যাতে কাঠামো, ডিজাইন কাঠামো বা স্টাইল বা প্যাটার্নটা এমনভাবে দেওয়া হলো সেখানে টোটাল উৎপাদন প্রক্রিয়া কি হচ্ছে, ব্যাহত হচ্ছে। তাহলে কিন্তু উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হলে উৎপাদন কার্যক্রম পরিচালনা ব্যয় বেড়ে যাবে। ব্যয় বেড়ে গেলে, উৎপাদন ব্যয় বেড়ে গেলে কিন্তু পণ্যের মূল্য বেড়ে যাবে। পরোক্ষভাবে পণ্যের চাহিদার উপর কি আসবে, বিরূপ প্রভাব আসবে। তাহলে এমনতর বিষয় অপারেশন সুবিধা অর্থাৎ উৎপাদন প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সকল রকমের বিষয়ের সাথে যাতে সহজে সামঞ্জস্যপূর্ণ হয় এমনতর বিষয়কে বিবেচনা করেই পণ্যের কি করতে হবে, ডিজাইন করতে হবে। ডিজাইন এমন হলো যে ডিজাইনকে রূপ দিতে গেলে বা আকৃতি দিতে গিয়ে পণ্যের সমস্ত যে কার্য পদ্ধতির মধ্যে কি আসলো, পরিবর্তন আসলো বা অনেক ক্ষেত্রে অসম্ভব, তাহলে সেক্ষেত্রে এই ধরনের ডিজাইন কি করা হয় না, গ্রহণ করা হয় না। তারপরে হচ্ছে কার্যকারিতা। কার্যকারিতা বলতে বোঝায় একটি পণ্যের মূল যে কার্যকারিতা সেই কার্যকারিতাটা যাতে ভালোভাবে কাজে আসে। একটি পণ্যের যে মূল কার্যকারিতা সেই কার্যকারিতা যাতে পূরণ করতে পণ্যের যাতে ওই কার্যকারিতা পণ্যে পরিপূর্ণভাবে সমর্থ হয় বা সহজ হয়। মূল কার্যকারিতার বিঘ্ন ঘটে এমন বিষয়কে এমন বিষয় যাতে পণ্যের ব্যবহারকালীন দৃষ্টিকোণ থেকে যাতে পণ্য কি না দেওয়া হয়, আকৃতি অবজ্ঞা গঠন না দেওয়া হয়, মূল কার্যকারিতা যাতে কি না হয়, বিঘ্ন না ঘটে এবং মূল কার্যকারিতা যাতে অত্যন্ত কার্যকরী ভাবে কি হয়, কাজ করে এমনতর বিষয়কে বিবেচনা রেখেই এই পণ্যের কি করতে হয়, ডিজাইন করতে হয়। তারপর হচ্ছে যেটা সেটা হচ্ছে কার্য পদ্ধতি ও যন্ত্রপাতি। আমরা আগেও বলেছি যেটা অপারেশন সুবিধার ক্ষেত্রে যে একটি পণ্য ডিজাইন করাকালীন সময়ে কার্য পদ্ধতি এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে মূল উৎপাদন প্রক্রিয়া অথবা উৎপাদন প্রক্রিয়া যাতে কি না হয়, ব্যাহত না হয়, অথবা আগে থেকে পরিচালিত যে সকল উৎপাদন ইউনিট এবং যে সমস্ত যন্ত্রপাতি এবং সরঞ্জামাদি পণ্য উৎপাদনের সাথে জড়িত, তাহলে এই সমস্ত সরঞ্জামাদি, যন্ত্রপাতি এবং কর্ম ইউনিট বা উৎপাদন ইউনিটগুলো এমনভাবে পরিচালিত হয় যাতে প্রস্তাবিত যে ডিজাইন বা প্রস্তাবিত পণ্য ডিজাইনের সাথে এরা যাতে কি হয়,
পণ্য প্রস্তাবিত ডিজাইন দিতে গিয়ে যাতে এটা কি হয়, মানে বর্তমান কার্যপদ্ধতি এবং কি বলে বা বিদ্যমান কার্যপদ্ধতি এবং যন্ত্রপাতির সাথে যাতে এটা সামঞ্জস্যপূর্ণ হয়। যদি সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে এমন পরিস্থিতিতে নতুন ডিজাইন যদি এমনভাবে নির্ধারণ করা হয় যাতে যেটা বর্তমান কার্যপদ্ধতি বা কর্ম ইউনিটের মধ্যে পরিবর্তন আনতে হবে, অথবা নতুন যন্ত্রপাতি বা মেশিনারি কি করতে হবে, স্থাপন করতে হবে বা সরঞ্জামাদির প্রয়োজন হবে, তাহলে কিন্তু প্রতিষ্ঠানের ব্যয় বেড়ে যাবে। নতুন ডিজাইন করতে গিয়ে কিন্তু ব্যয়ের পরিমাণ বেড়ে যাবে। আবার ব্যয় বেড়ে গেলে কিন্তু উৎপাদন মূল্য বেড়ে যাবে, পণ্যের মূল্য বেড়ে যাবে। পরোক্ষভাবে ক্রেতা ডিজাইন ভালো হলেও কিন্তু সেটা ক্রেতা যদি ব্যয়ভার বহনে সক্ষম না হয় তাহলে সেই ডিজাইন গ্রহণযোগ্য হবে না। তাহলে কার্যপদ্ধতি ও যন্ত্রপাতি পণ্য ডিজাইনে কি করে থাকে, প্রভাব বিস্তার করে থাকে। তারপর হচ্ছে স্টাইল পরিবর্তন প্রবণতা। স্টাইল পরিবর্তন প্রবণতা বিভিন্ন কারণে স্টাইলের মধ্যে কি আসে, পরিবর্তন আসে। ক্রেতার রুচির পরিবর্তন, ক্রেতার ফ্যাশন পরিবর্তন বা প্রযুক্তিগত পরিবর্তন, তারপরে মানে প্রতিযোগিতামূলক পণ্যের যেই ডিজাইন তার আলোকে কিন্তু স্টাইলের মধ্যে কি আসে, পরিবর্তন আসে। তাহলে মানে একটি ডিজাইন দেওয়ার সময় সার্বিক এমনতর বিষয়গুলোকে বিবেচনা করেই নতুন ভাবে যে ডিজাইন সেটা এমন ভাবে নির্ধারণ করতে হবে যাতে সেটা কি হয়, এই স্টাইল প্রবণতাকে কি করতে পারে, মোকাবেলা করতে পারে, বা স্টাইল প্রবণতাকে কি করতে পারে, মানে স্টাইল প্রবণতার বিষয়টাকে ধরে রাখতে যাতে কি হয়, সামর্থ্য হয়। তাহলে সেটা হচ্ছে স্টাইল প্রবণতা, এবং স্টাইল প্রবণতার বিষয়টা কিন্তু পণ্য ডিজাইনে গুরুত্বপূর্ণ কি রাখে, কি করে থাকে, প্রভাবিত করে থাকে। তারপর হচ্ছে স্টাইল পরিবর্তন প্রবণতা। তারপর হচ্ছে ক্রেতার ক্রয় ক্ষমতা। ক্রয় ক্ষমতা সবকিছুর সাথে কিন্তু পণ্য উৎপাদন করা হয় বিক্রয় করার জন্য। বিক্রয়ের গতি নির্ভর করে হচ্ছে ক্রেতার ক্রয় সামর্থ্যের উপর। ক্রেতার ক্রয় সামর্থ্য যদি সামর্থ্যের মধ্যে থাকে তাহলে স্বাচ্ছন্দ্যে ক্রেতা কি করতে পারে, পণ্য কি করতে পারে, ক্রয় করতে পারে। এবং ক্রেতার ক্রয় সামর্থ্যের স্বাচ্ছন্দ্যতার বিষয়কে বিবেচনা করে পণ্যের স্টাইল সর্বোত্তম ক্রেতা স্বার্থের বিষয়কে বিবেচনা করে সর্বোত্তম ডিজাইন কি করতে নির্ধারণ করতে হয়। অথবা ক্রেতাকে গুরুত্ব দিয়েই ক্রেতার পছন্দের বিষয়কে বিবেচনা করেই পণ্যের আকৃতি বা গঠন বা স্টাইল বা প্যাটার্নের মধ্যে কি আনতে হয়, পরিবর্তন আনতে হয়। তাহলে পরিবর্তন আনতে গেলে যেহেতু সবকিছুর পরে হলো পণ্য উৎপাদন, আর উৎপাদন হওয়ার পর সেটা বিক্রয়, আর বিক্রয় নির্ভর করে ক্রেতার কি বলে যে ক্রেতার ক্রয় সামর্থ্যের উপর। আবার পণ্য ডিজাইন এমনভাবে করা হলো সেটার ক্রয় সামর্থ্য সেটা কি করে না বহন, ক্রেতা মানে নতুন স্টাইলে বা নতুন যে প্যাটার্নে বা নতুন ডিজাইনে যে পণ্য আসলো সেটার উৎপাদন ক্ষমতা বেশি, উৎপাদন মানে খরচ বেশি হওয়ার কারণে মানে পণ্যের মূল্য বেশি হওয়ার কারণে ডিজাইন ভালো হওয়া সত্ত্বেও ক্রেতার ক্রয় ক্ষমতার মধ্যে না থাকাতে বিক্রয় কমে গেল। তাহলে এমনতর বিষয়গুলো কিন্তু বিবেচনা করেই কিন্তু ক্রেতার ক্রয় সামর্থ্যের মধ্যে সর্বোত্তম ডিজাইন কি করতে হবে, প্রেজেন্ট করতে হবে। তাহলে ক্রেতার যে ক্রয় সামর্থ্যের বিষয় বিবেচনা। তারপরে হচ্ছে ব্যয়ের বিষয়টা অন্য সব আলোচনার সাথে মানে চলে আসে, যে একটি ডিজাইন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে যে বিদ্যমান যে সমস্ত মেশিন, যন্ত্রপাতি, কার্যপদ্ধতি যেভাবে পরিচালিত আছে সেগুলোর মধ্যে যদি ব্যাপক পরিবর্তন আসে তাহলে কিন্তু পণ্যের কি বলে যে ডিজাইনকে কেন্দ্র করে পণ্য উৎপাদন ব্যয় বেড়ে যায়। তাহলে ব্যয় বেড়ে গেলে কিন্তু আবার দেখা যাচ্ছে এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে মানে যে মূল যে কাঠামো অথবা ডিজাইন করতে গিয়ে যে ডিজাইন সম্পর্কিত যে কাঁচামাল এটা যাতে সহজে পাওয়া যায়, বা মানে এই সমস্ত কাঁচামাল বা যে সমস্ত কাঁচামালের সমন্বয়ে ডিজাইন করা হবে যাতে এগুলা পরিবেশ মানে পরিবেশ বান্ধব হয় বা পরিবেশের বিরূপ প্রতিক্রিয়া না আনে। তাহলে এমনতর বিষয়কে বিবেচনা করে, অর্থাৎ ব্যয়ের সাথে অন্যান্য সকল বিষয় যে কাঁচামাল অথবা মানে
ডিজাইনের যে কাঁচামাল বা অন্যান্য পণ্যের কার্যক্ষমতা সম্পর্কিত কাঁচামাল বা অন্যান্য সকল বিষয় ডিজাইনের সাথে জড়িত যে পরিবর্তন আসবে সেই সমস্ত পরিবর্তন আলোকে নতুন যে সমস্ত উৎপাদন উপকরণের প্রয়োজন হবে সেগুলো যাতে সহজে কি করা যায়, সংগ্রহ করা যায় বা কোম্পানির উৎপাদন কার্যক্রমের সাথে যাতে এই সমস্ত উপকরণ যাতে সরবরাহ করে যাতে সহজে এই সমস্ত উপকরণ বিভিন্ন পক্ষ থেকে কি করতে পারে, সরবরাহ করতে পারে। না হয়তো কিন্তু ব্যয় অতিমাত্রায় ব্যয় বেড়ে যাবে। তাহলে উৎপাদন এটা হচ্ছে ব্যয়। তারপর হচ্ছে স্থায়িত্ব। পণ্য ডিজাইনে প্রভাব বিস্তারের অন্যতম আরেকটি বিষয় হচ্ছে স্থায়িত্ব। স্থায়িত্ব বলতে বোঝায় যে একটি ডিজাইন এটা কোম্পানিরও একটি উচ্চ পর্যায়ের মানে চিন্তা ভাবনার ফসল এবং ডিজাইন সম্পর্কিত চিন্তা ভাবনা গ্রহণ করার ফলে পণ্যের ডিজাইন পরিবর্তন হবে বা নতুন ডিজাইন দিতে গিয়ে সর্বপক্ষের যে সমস্ত কার্য মানে সমন্বয় সেগুলোর মধ্যে যে পরিবর্তন আসে বা নতুনভাবে যে কার্য সমন্বয় করতে হয় সেখানে কোম্পানির যে অনেক রকমের তৎপরতায় অনেক খরচ বেড়ে যায়। তারপরে মানে এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে যে সর্বোপরি যে ডিজাইন নির্ধারণ করা হয় সেই ডিজাইনটা যদি বাজারে আসার পরে এটা ক্ষণস্থায়ী হয় তাহলে কিন্তু মানে এই পর্যন্ত সময়ে কোম্পানি বা প্রতিষ্ঠানের পরিচালিত সকল কার্যক্রমের কি হয়, কার্যকারিতা আর থাকে না। তাই তো মানে বাজারে পরিবর্তনশীল যে বিভিন্ন বিষয় যে প্রতিযোগীর প্রভাব অথবা ভোক্তার রুচি পরিবর্তনের প্রভাব, ভোক্তার যে আয় অথবা তার ডেমোগ্রাফিক ফ্যাক্টরসকে কেন্দ্র করে অন্যান্য বিষয়ের যে সমস্ত পরিবর্তনশীল প্রভাব, এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে সে যে ডিজাইনটা বাজারে প্রেজেন্ট করবে এই ডিজাইনের যে কন্টিনিউটি একটা নির্দিষ্ট সময়ের আগ পর্যন্ত যাতে এটার কি না হারায়, গ্রহণযোগ্যতা না হারায় এমনতর বিষয়কে বিবেচনা করে যদি গ্রহণযোগ্যতা হারায় তাহলে সেটা কি হলো, বাজারে কি থাকলো না, এই দেওয়ার ডিজাইনটার কি থাকলো না, স্থায়িত্ব থাকলো না। তার স্থায়িত্ব না থাকলে কিন্তু এই ডিজাইন বাবদ পরিচালিত সমস্ত কার্যক্রমের যে ফল সেটা কিন্তু কি করা গেল না, ভোগ করা যাবে না। তাই তো খরচের দিক বা ব্যয়ের দিক, স্থায়িত্বের দিক এমনতর বিষয়কে বিবেচনা করে সুনির্দিষ্টভাবে মানে মানে কি করতে হবে, কার্যক্রম পরিচালনা করে কি করতে হবে, ডিজাইন কি করতে হবে, প্রেজেন্ট করতে হবে। আর এই যে যেটা বললাম যে স্থায়িত্বের বিষয়টা পণ্য ডিজাইন দেওয়ার ক্ষেত্রে কি রাখে, মানে পণ্য ডিজাইন নিয়ে কি করে থাকে, প্রভাব বিস্তার করে থাকে। তারপরে হচ্ছে আকর্ষণীয়তা। আমরা আগেও বলেছি যে পণ্য ডিজাইনই হচ্ছে অবয়ব, গঠন, আকৃতি, প্যাটার্ন এমনতর বিষয়। অর্থাৎ ক্রেতা একটি পণ্য ক্রয় করে, যেই পণ্য ক্রেতা ক্রয় করে অথবা ওই পণ্যকে ক্রেতা উৎপাদন করতে গিয়ে যে রূপ কাঠামো দাঁড় করাইতে হয় সেটা একটা বিষয়। কিন্তু ওই যে কাঠামোটা দাঁড় করাইতে হয় সেটা যাতে ক্রেতার কি বলে যে নান্দনিক বা ক্রেতার সহজে দৃষ্টির মধ্যে পড়ে বা দৃষ্টিতে আসার সাথে সাথে দৃষ্টি আকর্ষণ সৃষ্টি করে, দৃষ্টি থেকে আকর্ষণ এবং আকর্ষণ থেকে ক্রয়ের আগ্রহ এমনতর বিষয়। তাহলে আকর্ষণীয়তা অর্থাৎ মানে ক্রেতা দেখার সাথে সাথে যাতে এটা ক্রেতার মনোজগৎ বা ক্রেতার ক্রয় ইচ্ছা বা ক্রয় আগ্রহকে মানে কি বলে যে জাগিয়ে তোলে এমনতর ভাবনা বা আকর্ষণের সৃষ্ট আকর্ষণকে ধরে রাখা, আকর্ষণের স্থায়িত্ব বা মেয়াদকে বাড়িয়ে দেওয়া এমনতর বিষয় ভাবনা যে পণ্যের যে ডিজাইনের ক্ষেত্রে খুবই আকর্ষণীয়তা খুবই কি রাখে, গুরুত্বপূর্ণ কি করে থাকে, প্রভাব বিস্তার করে থাকে। তারপর হচ্ছে ডিজাইন প্রতিযোগিতা মোকাবেলা। মোকাবেলা বলতে বোঝায় একটি কোম্পানি বা একটি প্রতিষ্ঠান সে যে পণ্য নিয়ে আছে যা অথবা সে যে পণ্য নিয়ে কাজ করে এই পণ্যের সমপর্যায়ের অথবা তার চেয়ে মানে শক্তিশালী অথবা তার চেয়ে কম শক্তিশালী প্রতিযোগী বাজারে কি থাকে, বিদ্যমান থাকে। এখন সে নতুন যে ডিজাইন নিয়ে আসলো এই ডিজাইন যদি তার বাজারের সবাই কিন্তু বাজারে প্রতিযোগিতামূলক মানে কার্যক্রমের মধ্যে থেকেই তার বিক্রয়ের পরিমাণটা কি করে থাকে, তার বিক্রয় নির্ভর করে। প্রতিযোগিতা যত মানে সে যত বেশি প্রতিযোগিতা আক্রান্ত হবে তার বিক্রয় তত কমে যাবে। তাহলে তার দেওয়া ডিজাইন যাতে তার সমপর্যায়ের বা তার সে শক্তিশালী প্রতিযোগীকে কি করতে পারে, মোকাবেলা করতে পারে। আর মোকাবেলা করতে পারলে কিন্তু মানে ডিজাইনের কারণে
প্রতিযোগিতামূলক সামর্থ্য অর্জন করে পণ্যের বিক্রির পরিমাণ কি করতে পারে, বেড়ে যেতে পারে। আর শুধু ডিজাইনের কারণে প্রতিযোগিতামূলক সামর্থ্যে যদি বিক্রির পরিমাণ বেড়ে যায়, সেটা কিন্তু কোম্পানির জন্য অনেক ফলদায়ক, বা সেটা কোম্পানিকে অনেক কি দেয়, সুবিধা কি দেয়, দিতে পারে। কারণ বিক্রির পরিমাণ বাড়লে কিন্তু কোম্পানির কি বেড়ে যায়, মুনাফার পরিমাণ বেড়ে যায়। আর বিক্রি হিরিক গেলে কোম্পানির পরোক্ষভাবে কোম্পানির আর্থিক অবস্থা কি শক্তিশালী হয়, নতুন করে আরো ভালোভাবে প্রতিষ্ঠিত মানের ডিজাইন দেওয়ার জন্য কোম্পানি কি করতে পারে, চেষ্টা করতে পারে। অন্যান্য দিক কি করতে পারে, অন্যান্য দিক সমৃদ্ধ করার জন্য কি করতে পারে, কোম্পানি প্রয়োজনীয় পদক্ষেপ কি করতে পারে, গ্রহণ করতে পারে। আর প্রতিযোগিতামূলক সামর্থ্য অর্জনের অন্যান্য যত দিক আছে, এর মধ্যে কোম্পানি বা প্রতিষ্ঠানের যে উৎপাদিত পণ্যের ডিজাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিজাইন ক্রেতাকে আকর্ষণ করতে সক্ষম হলে এটার যদি স্থায়িত্ব মেয়াদ ভালো থাকে, এবং ডিজাইনের কারণে যদি পণ্য ক্রেতার ক্রয় আগ্রহ বেশি হয়, সেটা কিন্তু প্রতিযোগিতামূলক সামর্থ্য কি করতে পারে, অর্জন করতে পারে, এবং প্রতিযোগিতা কি করতে পারে, মোকাবেলা করতে পারে। তারপর হচ্ছে গ্রহণযোগ্যতা, ডিজাইনের গ্রহণযোগ্যতা। ঠিক একই বিষয় বারবারই বিভিন্ন প্রশ্নের আলোকে বিভিন্ন আঙ্গিকে কথা আসে যে গ্রহণযোগ্যতা। গ্রহণযোগ্যতা বলতে যেটা বোঝায়, একটি ডিজাইন বাজারে আসলে ওই যে প্রতিযোগিতামূলক সামর্থ্যের দৃষ্টিকোণ থেকে, খরচের দৃষ্টিকোণ থেকে, ব্যয়ের দৃষ্টিকোণ থেকে, স্থায়িত্বতার দৃষ্টিকোণ থেকে, কার্য পদ্ধতি ও যন্ত্রপাতি সরঞ্জামাদের দৃষ্টিকোণ থেকে, সব দিক থেকেই যে ক্রেতাকে কি মানে কি এটার কি থাকে, গ্রহণযোগ্যতা কি থাকে, বজায় থাকে। এবং আর বিশেষ করে ক্রেতা মহলে, ভোক্তা মহলে বা ক্রেতা শ্রেণীর মধ্যে সেটার যাতে গ্রহণযোগ্যতা কি করতে পারে, সৃষ্টি করতে পারে, গ্রহণযোগ্যতাকে ধরে রাখতে পারে, গ্রহণযোগ্যতা কি করতে পারে, বৃদ্ধি করতে পারে। তাহলে কিন্তু একটি কোম্পানি তার পরিচালিত ডিজাইন প্রচেষ্টা বা ডিজাইন যে বিষয়টা, সেটা কি হয়, অধিক মাত্রা কি হয়, ফলপ্রসূ হয়। তাহলে আমরা আজকের যে আলোচনা যেটা, সেটা হচ্ছে পণ্য ডিজাইনে প্রভাব বিস্তারকারী উপাদান, ফ্যাক্টরস এফেক্টিং প্রোডাক্ট ডিজাইন। আর এই বিষয়সমূহ কি করে থাকে, পণ্যের ডিজাইনে কি করে থাকে, প্রভাব বিস্তার করে থাকে। আমি আবার বলছি, পণ্য ডিজাইনের প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ, পণ্য ডিজাইনের প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ হচ্ছে ক্রেতার প্রয়োজন, তারপর হচ্ছে অপারেশন সুবিধা, তারপর হচ্ছে কার্যকারিতা, তারপর হচ্ছে মালামাল। আমরা মালামালের বিষয়টা মূল আলোচনায় বাদ দিয়ে গিয়েছিলাম। মালামাল বলতে আমরা এটা ব্যয়ের মধ্যে আলোচনা করেছি। মালামাল, কার্যকারিতা, মালামাল, তারপরে হচ্ছে কার্য পদ্ধতি ও যন্ত্রপাতি, তারপরে হচ্ছে স্টাইল পরিবর্তন প্রবণতা, তারপর হচ্ছে ক্রেতার ক্রয় ক্ষমতা, তারপর হচ্ছে ব্যয়, স্থায়িত্ব, আকর্ষণীয়তা, তারপরে হচ্ছে প্রতিযোগিতা মোকাবেলা এবং গ্রহণযোগ্যতা। এমনতর বিষয়গুলা পণ্য ডিজাইনে প্রভাব বিস্তার করে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা পণ্য ডিজাইন আলোচনাতে আজকের যে বিষয় আলোচনা করলাম, এই বিষয়টি তোমরা মূল বই বা মূল পাঠ্য থেকে দেখে ভালোভাবে গুরুত্ব সহকারে অধ্যয়ন করবে, গুরুত্ব সহকারে পাঠ করবে। আর দ্বিতীয় বর্ষের অথবা দ্বাদশ শ্রেণীর সিলেবাস হিসাবে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়, অর্থাৎ ষষ্ঠ অধ্যায় মানে প্রোডাক্ট ডিজাইন, এই অধ্যায় আমরা এই পর্যন্ত যা আলোচনা করলাম, তোমরা এই আলোচনার দিকগুলা ভালোভাবে মূল বই থেকে পাঠ করে তোমরা বিষয়গত বিষয়বস্তু বা বিষয়ের ধারণায় সমৃদ্ধ হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকের আলোচনা এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আর তোমরা মূল বিষয়